বাংলাদেশের জামাতি, বাংলাদেশের মৌলবাদীরা ভেবেছিল ময়ূখ বাংলাদেশের সাধারণ মানুষকে বোধহয় ভুলে গেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বোধহয় রিপাবলিক বাংলা ভুলে গেছে, তারা যা ইচ্ছা করবে এই এক মাসের মধ্যে। মোহাম্মদ ইউনূস বোধহয় ভেবেছিল যে মোহাম্মদ ইউনূস আসলে যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে আসবে না। আর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী, নোবেল বিজয়ী, অনেক বড় বড় পদক পদবী সমস্ত কিছু নিয়ে যেখানে যেখানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লাম খুল্লা বলে দিতে পারবেন। ভুল করেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। মোহাম্মদ ইউনূস ভুল করেছিলেন। মোহাম্মদ ইউনূস সেই ভুলটা শুধরে নেবেন বোধহয়। কিন্তু আপাতত আমার ঘড়িতে এই মুহূর্তে রাত 8টা বাজে, রাত 8টা ভারতীয় সময়, এবং রাত 9টা মানে আগামী 1 ঘন্টা পরে জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে মোহাম্মদ ইউনূসের। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, কারণ প্রথমবার আমেরিকার কোন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন, বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক। কিছুক্ষণ পরেই অর্থাৎ ভারতীয় সময় রাত 9টা, বাংলাদেশ সময় রাত 9:30 নিউ ইয়র্কে 2 রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে। কিন্তু ঠিক এই জায়গা থেকেই আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ, হাবিজাবি সমস্ত কিছু উঠে আসবে। কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন, আগামী 1 ঘন্টায় যারা মোহাম্মদ ইউনূসের ফাইল সাজিয়ে দিচ্ছেন, আগামী 1 ঘন্টায় মোহাম্মদ ইউনূস কি বলবেন, সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাচার করবেন না তো? আমি টাইমার অন করছি, কারণ এই টাইমারটা আপনাদের জন্য অন করতে হচ্ছে। কাউন্টডাউন ক্লক, ধামা চাপার কাউন্টডাউন শুরু হচ্ছে আগামী 1 ঘন্টা 1 মিনিট 32 সেকেন্ডের থেকে। কথা বলতে বলতে 29 সেকেন্ড 28 সেকেন্ড করে কমছে। আগামী 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আপনাদের কাছে আছে। 60 মিনিট এরা ধামাচাপা দিয়ে দেবে একের পর এক যা ঘটে চলেছে বাংলাদেশে। এরা ধামাচাপা দিয়ে দেবে আগামী 1 ঘন্টা। যদি আপনারা ইউনাইটেড নেশনসকে টুইট না করেন, যদি আপনারা জো বাইডেনকে ট্যাগ করে টুইট না করেন, যদি আপনারা ফেসবুকে এই যে আগামী 1 ঘন্টা জবাব চায় বাংলা হবে, যেখানে মোহাম্মদ ইউনূসকে পর্দাফাশ করা হবে, যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত এক মাসে মোহাম্মদ ইউনূস কি করেছে। এবং আগামী 1 ঘন্টা আমরা কাউন্টডাউন ক্লক অন রাখবো। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূস তিনি কথা বলতে চাইছেন না। মোহাম্মদ ইউনূস কিসের এত ভয় আমরা জানি না। ভারতীয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যম তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করে। কিসের ভয়ে মোহাম্মদ ইউনূসের? যদি বাংলাদেশ সোনার বাংলায় থাকে আমরা দেখার চেষ্টা করব, আমরা ফুল ফ্রেমে শোনার চেষ্টা করব মোহাম্মদ ইউনূস কেন লিফটে চলে গেলেন। মোহাম্মদ ইউনূস কি পালিয়ে গেলেন, এড়িয়ে গেলেন? স্যার ইউনূস স্যার, হিন্দুদের নিয়ে প্রশ্ন, মোহাম্মদ ইউনূস উত্তর দিতে চান না। হিন্দুদের কেন মারা হচ্ছে, মোহাম্মদ ইউনূস এড়িয়ে যাচ্ছেন। মোহাম্মদ ইউনূস লিফটে করে, এলিভেটর করে চলে গেলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কেন? মোহাম্মদ ইউনূসের কিসের ভয়? মোহাম্মদ ইউনূস আসলে ভেবেছিলেন বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া মিনমিন করবে, মোহাম্মদ ইউনূস যা বলবে ইয়েস স্যার বলবে, এরকম কোন মিডিয়া হয়তো তাকে জিজ্ঞেস করবে। মোহাম্মদ ইউনূস নিজের যে স্ক্রিপ্ট, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে, আমেরিকান ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে যা বলতে বলছেন ইয়েস স্যার বলে মোহাম্মদ ইউনূসও আমেরিকান ডিপ স্টেটকে বলবেন যে আমি আপনার কথাগুলোই পড়ে দিচ্ছি। এবং কিছু মিনমিনে মিডিয়া বাংলাদেশের তারা বলবে ইয়েস স্যার, আপনারা যা শোনাচ্ছেন, মোহাম্মদ ইউনূস যা বোঝাচ্ছেন তাই বুঝে বাংলাদেশের মানুষকে বলবো। আবারও বলছি, বাংলাদেশের এই মুহূর্তে
এই মুহূর্তে ভালো করে শুনুন, আপনাদের বলছি যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের বলছি যারা গোটা বিশ্বের বাঙালি, ময়ূক রঞ্জন ঘোষকে আজ জবাব চায় বাংলাতে দেখছেন। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, ভালো করে শুনুন, বাংলাদেশের অবশিষ্ট হিন্দু, সংখ্যাগুরু, মুসলমানি, খ্রিস্টানি, সবাইকে বলছি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, বাংলাদেশের সবার বিপদ ডেকে আনছেন মোহাম্মদ ইউনূস। গোলাম বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষজনকে। এবং ময়ূকের তিনটে প্রশ্ন, ভুল না ঠিক আপনারা বলুন এই মুহূর্তে। ময়ূকের প্রশ্ন এবং সরাসরি এই দেখুন, কথা বলতে বলতে 58 মিনিট আর বাকি, টুইট করুন। মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস। গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আজ ময়ূক রঞ্জন ঘোষ প্রশ্ন করছে, গোলাম বানানোর চেষ্টা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার সার্ভেন্ট, স্লেভ, যাই বলুন না কেন, সেইটা বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে, প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার। মার্কিন গোলাম একটা দেশ, যে দেশ মাথা উঁচু করে বাঁচবে, যে দেশ নিজের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছে, ছিনিয়ে এনেছে, সেই দেশ কেন মার্কিন গোলাম হবে? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন। আমেরিকার কথায় উঠছেন বসছেন, উঠছেন বসছেন, উঠছেন বসছেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসতেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসছেন, উপর নিচে, আগে পিছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটা বিজ্ঞাপনের ডায়লগ ছিল। মোহাম্মদ ইউনূস আসলে আমেরিকা যখন বলছে ওঠো, মোহাম্মদ ইউনূস উঠছেন। আমেরিকা যখন বলছে বসো, মোহাম্মদ ইউনূস বসে যাচ্ছেন। সত্যিই তাই, বাংলাদেশের মানুষ এই স্বপ্নই দেখেছিলেন, দেখেছিলেন? বলুন বলুন, আজ টুইট করার পালা, আজ আমার এই ভিডিওগুলো শেয়ার করুন, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিন মোহাম্মদ ইউনূস কি করছেন, পর্দা ফাঁস করব। 3 নম্বর প্রশ্ন, জো বাইডেন, সবচেয়ে বড় প্রশ্ন, জো বাইডেন জানেন বাংলাদেশে কি চলছে? জো বাইডেন কি এটা জানেন বাংলাদেশে কি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? আচ্ছা, আমি জো বাইডেন এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন বা জো বাইডেনের যারা চর রয়েছেন, 56 মিনিটস, 56 মিনিট বাকি, আপনাদের কাছে 56টা মিনিট আছে পর্দাফাঁস করার, 56টা মিনিট মানুষকে জানানোর, 56টা মিনিট। এই ঐতিহাসিক মিটিংয়ের আগে সমস্ত কিছু বদলে দিয়ে সংখ্যালঘুরা যাতে আওয়াজটা তুলতে পারে, তার 56 মিনিট। জো বাইডেন জানেন মোহাম্মদ ইউনূস কি কি লোকাচ্ছে? আসুন একবার দেখে নিই কি কি লোকাচ্ছে। 55 মিনিট, আপনাদের সময় কমছে, টুইট করুন, শেয়ার করুন, গোটা বাংলা, গোটা দেশ জানুক ধামাচাপা দেওয়ার কাউন্টডাউন 55 মিনিট। আর দেখি জো বাইডেন জানেন মোহাম্মদ ইউনূস কি কি লোকাচ্ছেন, কি কি ধামাচাপা দিচ্ছেন? আমেরিকানরা জানেন? যদি না জানেন গোটা বিশ্বকে জানান। মোহাম্মদ ইউনূস আজকে ভারতীয় সময় 9টা, বাংলাদেশ সময় 9:30 যে মিটিং হবে জো বাইডেনের সাথে রাষ্ট্রসংঘে, এই প্রসঙ্গ তুলবেন। বাংলাদেশে মন্দির কেন আক্রমণ হচ্ছে, কেন বাংলাদেশের একের পর এক মন্দির ভাঙা হচ্ছে, এই প্রশ্ন আমি আজ ময়ূক রঞ্জন ঘোষ তুলছি। মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, এই প্রশ্নের উত্তর দেবেন। এরপরে দুর্গাপুজোয় মাইক বাজানোয় ফতোয়া জারি হয়েছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস এটা জো বাইডেনকে বলবেন। দম আছে, এই চ্যালেঞ্জ করলাম আমি, উপদেষ্টাদের দম আছে। ঠক 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 করে আপনারা কাঁপছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে গোলাম বানানোর চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে। আজ বাংলাদেশের মানুষের হয়ে ময়ূক রঞ্জন কথা বলছে, ময়ূক রঞ্জন ঘোষ এই প্রশ্নগুলো করছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা হচ্ছে কেন? শুধু হিন্দু, বৌদ্ধদেরকে মারা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, হিন্দুদের বাড়িঘর, দোকান জ্বালানো হচ্ছে, মালাউনের সন্তান বলে তাদের দোকানের মধ্যে অ্যাটাক করা হচ্ছে। মোহাম্মদ ইউনূস এগুলো জো বাইডেনকে বলবেন? হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙা, সংখ্যালঘুদের মারধর, দেদাল, লুট, মোহাম্মদ ইউনূস আর 55 মিনিট পরে এগুলো বলবেন জো বাইডেনকে? চাকমাদের ঘর ছাড়া করা ছক মোহাম্মদ ইউনূস জো বাইডেনকে বলবেন এগুলো? কত মিনিট বাকি আছে? আপনাদের কাছে সময় সীমিত। দেখুন 55 মিনিটও আর নেই, 54 মিনিট পরেই জো বাইডেন এবং মোহাম্মদ ইউনূসের মিটিং। তার আগে মোহাম্মদ ইউনূস আসলে কি কি ধামাচাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন। প্রয়োজনে ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন, প্রয়োজনে ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন, আমেরিকাকে ট্যাগ করুন, রাশিয়াকে ট্যাগ করুন, যাকে ইচ্ছা ট্যাগ করুন, কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন। মোহাম্মদ ইউনূস
ভালো ভালো গুড বয় হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না, ইয়েস স্যার নো স্যার, ইয়েস স্যার নো স্যার, ইয়েস স্যার নো স্যার। আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে? বাংলাদেশ একটা সার্বভৌমের স্বপ্ন দেখেছিল, একটা সোভারেন রিপাবলিক, লড়ে পাকিস্তানের সাথে লড়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। কেন আমেরিকার গোলামি করবে? আর মোহাম্মদ ইউনূস কেন আমেরিকার মধ্যসত্ত্বা ভোগে, আমি নিজের ভাষা সংযত করে বলছি, মধ্যসত্ত্বা ভোগী হবে আমেরিকার। বাংলাদেশের মানুষের কি মান ইজ্জত নেই? বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে। মোহাম্মদ ইউনূস, এক এক করে দেখা যাক মোহাম্মদ ইউনূস কি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি প্রথমেই এই মায়ের, এই মেয়ের, এই চাকমা পরিবারের এই কান্না, এই আর্তনাদ আপনাদের দেখাতে চাই। এটাও পৌঁছাক জো বাইডেনের কাছে, আমেরিকা অবধি পৌঁছাক, এটা মোহাম্মদ ইউনূসের দোরগোড়া অবধি পৌঁছাক। এটা যদি কেউ মোহাম্মদ ইউনূসের সামনে থাকেন, জবাব চায় বাংলার এই ক্লিপ লাউড স্পিকারে বাজিয়ে মোহাম্মদ ইউনূসকে শোনানো হোক, কিন্তু এই কান্না বাংলাদেশ থেকে আমেরিকা অবধি পৌঁছাক। শুনি। আমরা কি করেছি? যারা দোষ করেছে তাদেরকে ধরেন। এভাবে আমাদের ঘরবাড়ি পুড়ে শেষ করতেছেন। এখানে কোনো প্রশাসন নাই, এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না? নাকি আমি আদিবাসী এজন্য আমার অপরাধ? হ্যাঁ, আজকে বিনা অপরাধে আমাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি সব কিছু শেষ করে দিছে। এই যে আমরা এখন কোথায় যাব? এত কষ্ট করে ঘর বাড়ি সাজাইছে, এগুলো শেষ করে দিচ্ছেন। আমরা কিচ্ছু বাঁচাতে পারি না। আমাদের পুরা বাজার, আমাদের ঘর বাড়ি আছে। আমেরিকান ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে সামনে দাঁড় করিয়ে বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের দখল নিতে চাইছে, এটাই বাস্তব। আসলে হয়তো শত্রু বাংলাদেশও নয়, শত্রু ভারত, টার্গেট ভারত, এবং সেইটাই আসলে এই ডিপ স্টেটগুলো করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ আসলে খেয়ে পড়ে মাথা উঁচু করে একটি স্বাধীন দেশে বাঁচতে চেয়েছিল। জিডিপি উন্নত হবে, গর্জে উঠবে বাংলার মানুষ, সারা পৃথিবীতে বাংলাদেশিদের জন্য রেসপেক্ট হবে, ভিসা পাওয়া যাবে সহজে। এই চাকমা মেয়েটি যে কান্না কাঁদছে, মেয়েটি মোহাম্মদ ইউনূসকে, আজ মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের আজ চ্যালেঞ্জ করছি, জো বাইডেনের সাথে মিটিং এর আগে এই চাকমা মেয়েটির ভয়েস আমেরিকান বা বাংলাদেশি ডিপ্লোম্যাটরা শোনাতে পারবেন? যদি না পারেন, কিসের জন্য মিটিং করছেন? মিথ্যা কথা বলার জন্য? আচ্ছা ছেড়ে দিন চাকমাদের। আবারও বলছি না, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, বাংলাদেশের সবাই এই মুহূর্তে থ্রেটের মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে গোলাম বানানোর চেষ্টা করছে এই মোহাম্মদ ইউনূস ব্যর্থতম রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করছে। এই আত্মনাদের ছবি দেখাবেন? বাইক এখন ফুরি দাও, জীবন তো বাইক ফুরি দিও না ও বুদ্ধ। জানলা ইট সব ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে। বাইক ওরা ফুরি দাও নিয়েছা ইয়ান হলো সম্বন্ধে লাইক গেটাই তো এই ছবি মোহাম্মদ ইউনূস এই আগুন লাগিয়ে দেওয়ার ছবি দেখাবেন। মোহাম্মদ ইউনূস এত চুপ কেন? মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলতে পারছেন না কেন? মোহাম্মদ ইউনূস কি ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি জামাতিদের ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি বিএনপিকে ভয় পাচ্ছে? মোহাম্মদ ইউনূস কি মৌলবাদীদের ভয় পাচ্ছে? এত দুর্বল রাষ্ট্রপ্রধান দেখতে পাইনি আমরা, বহুকাল দেখতে পাইনি। আমরা বিএনপির সরকার বাংলাদেশে দেখেছি, আমরা আওয়ামী লীগের সরকার বাংলাদেশে দেখেছি, কিন্তু এত দুর্বল, এত উইক একজন রাষ্ট্রপ্রধান যদি হয়, তাহলে এত বড় দেশ সামলাবেন কি করে? ছেড়ে
ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কাউকে দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না। 1 মাস হয়ে গেছে, এখনো সামলাতে পারলেন না। কি করছেন আপনারা? কান্নার আওয়াজগুলো পৌঁছাচ্ছে আমেরিকাতে। আমেরিকা ইয়েস বস নো বস, ইয়েস বস ইউ নো বস, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আমেরিকার দালাল, আমেরিকার গোলাম হয়ে একটা দেশ থাকবে? হয় না। ভারতকে দেখে শিখুন, মাথা উঁচু করে বেঁচেছি। আমেরিকা, রাশিয়া, চায়না প্রত্যেকে বর্দার মতন এসেছিল। আমরা চোখে চোখ রেখে বলেছি আমরা একটি স্বাধীন দেশ। আমরা ভারতীয় হিসেবেও চাই বাংলাদেশ এই স্বাধীনতা বজায় রাখুক, এই সার্বভৌমত্ব বজায় রাখুক। মোহাম্মদ ইউনূস, ভালো করে শুনুন, আর মোহাম্মদ ইউনূসের সাথে ওই মৌলবাদী জামাতি যারা এই মুহূর্তে ভেবেছিল ময়ূক বোধহয় বাংলাদেশ ভুলে গেছে, বাংলাদেশ নিয়ে আর কথা বলবে না, তাদের এই মুহূর্তে আবার ঠকঠক করে কাঁপার সময় এসেছে। ময়ূক আজ প্রশ্ন তুলবে, আপনাদের রাতের ঘুম উড়বে। তার কারণ এই জিনিস যদি লেবাননে হতো, এই জিনিস যদি ইরানে হতো, এই জিনিস যদি সিরিয়াতে হতো, এই জিনিস যদি অন্য সম্প্রদায়ের অন্য কোনো মহিলার সাথে হতো, আপনারা রাস্তায় বেরিয়ে কাঁদতে রাষ্ট্রসংঘের অফিস অব্দি গিয়ে বলতেন ধর্মাবতার দেখুন কি হচ্ছে। হিন্দু বলে কি জানমানের দাম নেই নাকি? হিন্দুর প্রাণ কি এত সস্তা? লাল তাগা, এই যে লাল তাগা এই মুহূর্তে আমিও পরে রয়েছি, এই লাল তাগা পরা যাবে না বাংলাদেশে? নিয়ম হচ্ছে, কে নিয়ম বানাচ্ছে? মোহাম্মদ ইউনূস। এই নিউজটাকে কে বানাচ্ছে এই নিয়ম? প্রথমে শুনুন হাতে লাল টাকা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে। আপনাদের মুখে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদের কি এই দেশে জন্ম হয়নি? এই মন্দিরে কি থাকে? আমাদের হিন্দুদের কি থাকে? সৃষ্টিকর্তার বিগ্রহ। আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়তে যান, এর বাড়ি তো কিছু থাকে না। মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা মন্দির পাহারা চাই না, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলা হওয়ার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, যে হাতে যাদের লাল টাকা। আমি সরাসরি চলে যাব আমার অতিথিদের কাছে। এই মুহূর্তে বাংলাদেশ ঢাকা থেকে রয়েছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু জাতীয় মহাজোট, রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, এবং অনিক কান্তি সরকার, বাংলাদেশের নাগরিক চলচ্চিত্র পরিচালক আমাদের সঙ্গে আসবেন। আমি প্রথমেই গোবিন্দবাবুর কাছে যেতে চাই। গোবিন্দবাবু, এটা কি চলছে আজকে? তো আপনার জবাব চাই বাংলাতে না বসে, আজকে তো রাস্তায় নেমে, আরে শুনে নিন, আপনি শোনার আগেই বেশি বলার চেষ্টা করেন। আজকে এটা কি চলছে? হিন্দু ভাই বোনদের ওপর যে কাজটা হচ্ছে, আর ওখানে মোহাম্মদ ইউনূস ডিনার পার্টি করছেন আর জো বাইডেনের সাথে আলাপচারিতা করছেন। প্রতিবাদ তো আপনাদের ঢাকায় বসে করার কথা। আচ্ছা, এখন কি আপনি শুনবেন না? ওই শুধুমাত্র অবশ্যই শুনবো, আপনাকে শোনার জন্যই আছি। আমি তো ব্যথিত, যদি শুনতে চান আমি তো ব্যথিত। আপনারা হিন্দু মহাজোট বলে আপনি দায়িত্ব পালন করছেন না হিন্দুদের হয়ে। বলুন এবার। আমি যেটা বলে আগে শোনেন, তারপরে কথা বলেন। আপনি তো বললেন এতক্ষণে, বলুন 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন এই চাকমা রাজ্যটা হচ্ছে 98.5% হচ্ছে বৌদ্ধ এবং হিন্দুদের। সেই সময় এটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, এবং আপনারা সেটি নেন নাই। না নেয়ার কারণে আপনার নেহেরু এই অংশটাকে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে আপনারা এই দুরবস্থার মধ্যে করে ফেলেছেন। মানে এটার জন্য নেহেরু দায়ী? আমরা যে এটার জন্য নেহেরু, গোবিন্দবাবু শুনুন, আমি জানি না, আপনাকে বোধহয় আপনাকে বিএনপির মাথায় বসিয়ে দেবে, আপনাকে জামাতের মাথায় বসিয়ে দেবে। আজকে দারুণ খুশি, জামাতিরা আজকে আপনার বাড়িতে বিরিয়ানি পাঠাবে, দারুণ। এটার জন্য নেহেরু দায়ী?
এরপরে বলে দেবেন এটার জন্য শ্রী চৈতন্য দেব দায়ী, এটার জন্য বাবর দায়ী। আরে এখন হিন্দুদের মার খেতে হচ্ছে কেন, চাকমাদের মার খেতে হচ্ছে কেন বলুন আপনার মোহাম্মদ ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে বলুন, আপনার মোহাম্মদ ইউনূসকে বলার দম আছে? আজকে মোহাম্মদ না, আজকে 47 সালে আপনারা এইটাকে পাকিস্তানের মধ্যে ঢুকাইতেন, আপনাদের কারণে আজকে আমরা এই বিপদের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে আপনারা যদি আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, আমি ডিসক্লেমারও চালাতে বলবো, আপনাকে একটু থামাচ্ছি। আমি বিমল শঙ্কর নন্দ এখানে রয়েছেন, ভারত থেকে, কলকাতা থেকে রয়েছেন। বিমল বাবু, যেটা হচ্ছে সেইটা কিছুতেই ইউনূসপন্থী বা জামাতপন্থীরা মানতে চাইছেন না, এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতন মানুষরা মানতে চাইছেন না। এটা মানতে হবে তো, মোহাম্মদ ইউনূস দুর্বলতম প্রধানমন্ত্রী বাংলাদেশের। বিমল বাবু না, এবার একটু থামুন, উনি তারপর তো বলবো। একটু দয়া করে থামুন। প্রথম কথা, এটা অদ্ভুত আপনি যুক্তি দিলেন 1947-এ চট্টগ্রাম হিল ট্রাক পাকিস্তানে চলে গেছে, তার দীর্ঘ ইতিহাস আছে, সে নিয়ে দীর্ঘ আলোচনা আমিও করতে পারি, আমার কিঞ্চিত পড়াশুনো আছে। আপনি কোনোদিন যদি বসেন 1 ঘন্টা আলোচনা 2 ঘন্টা করব। কিন্তু যদি গিয়ে থাকে সেই 98% হিন্দু বৌদ্ধকে আজকে 50%-এ নামিয়ে আনা হয়েছে, ওখানকার ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলে ফেলা হয়েছে, আপনি কি ওটাকে জাস্টিফাই করছেন? এটা জাস্টিফাই করা যায় না। এক, দ্বিতীয় কথা, বাংলাদেশে যে ওখানে শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি বারবার ভায়োলেটেড হয়েছে। আপনারা ওখানে যারা হিন্দুদের লিডার আছেন তারা সেখানে কি করছেন? আপনারা সেখানে কেন প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেননি? 3 নম্বর, এই যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমি জানি না আপনি ঠিক, আপনার পেশা তো আপনার সঙ্গে আলাপ হয়নি কখনো, আমি শুধু একটা কথা বলি, এই সরকারটা ঠিক কোন অর্থে সাংবিধানিকভাবে বৈধ সরকার হতে পারে? দেখুন, আমি গত 36-37 বছর পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করি কলকাতার একটি নামকরা কলেজে। তো আমি যতটুকু জানি, আমি কিছুটা বাংলাদেশের সংবিধানও এখন আমাদের কম্পারেটিভ পলিটিক্সে পড়াতে হয়, আমি জানি যে এই ধরনের সরকার প্রতিষ্ঠা করা যায় না। এখনো পর্যন্ত যদি সংবিধান বলে বৈধ সরকার কিন্তু নির্বাচিত হয়েছিল, তাকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই রকম সরকারের কোনো রকম স্যাংশন বাংলাদেশের সংবিধানে রয়েছে? বরং আমি তো বলবো যে যারা এই কাজটি করেছে, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী তারা ভয়ঙ্কর অপরাধ করছে, আগামী দিনে তাদের কিন্তু সেই শাস্তির মুখোমুখি হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই সরকার, যদি একে আদৌ সরকার বলি, প্রতিষ্ঠা হওয়ার পরে বেছে বেছে হিন্দুদের যেভাবে পদত্যাগ করানো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, কলেজের প্রিন্সিপালদের, অধ্যাপকদের, তাদের অপরাধ, তারা হয় আওয়ামী লীগ অথবা হিন্দু, এটা ঠিক কোন আইন বলে চলে? এই ব্যাপারে আপনারা কি কোথাও প্রতিবাদ করেছেন? কিচ্ছু করেননি। শুধু তাই নয় বিমল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, তোফাজ্জলকে নিয়ে যে ছবি, আমি উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দেবেন বাংলাদেশবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, সেই ছবি দেখাবো, এই ইলিশ মাছ নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে, একটি ছেলেকে ভাত, ডাল, মুরগির ঝোল খাওয়ানো হচ্ছে। এভাবেই হয়তো বাংলাদেশি সরকার মোহাম্মদ ইউনূসের শাক দিয়ে সব ঢাকার চেষ্টা করছে। দেখুন, এরকমভাবে খাওয়াচ্ছে এবং তারপর তাকে পিটিয়ে মেরে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনারা সবাই দেখে নিয়েছেন। এদের মানসিকতা যা, এরপর কি ইলিশ মুখে রোচে? ইলিশ খাওয়াতে বলছেন, এরপরে তো আমাদেরও হয়তো পিটিয়ে মেরে দেওয়ার স্বপ্ন নিয়ে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আপনার দেশের এ হিন্দুও নয়, এ চাকমাও নয়, একটি ছেলে, বাংলাদেশি ছেলে, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো ভাত, ডাল, মুরগির ঝোল, এই সমস্ত কিছু খাইয়ে। কোন বাংলাদেশ তৈরি করছেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস একটা কথা বলেননি, একটা কথা মোহাম্মদ ইউনূস বলেননি। আর ইলিশ মাছের কথা বলছেন? ম্যাডাম, উপদেষ্টা ম্যাডামকে আমি বলছি, দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না। 1 মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি, সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে। এবং আমরা শপথ করা শুরু করছি এবার, এই আপনাদের দ্বিচারিতা আর মানবো না। ইলিশ নিয়ে আপনারা কি বলেছিলেন? আগে শুনবো ইলিশ মাছ নিয়ে আপনারা নাকি দেবেন না, আপনারা নাকি রপ্তানি করবেন না, বিশাল বড় বড় ডায়লগ দিয়েছিলেন। শুনি সেই ডায়লগ আগে।
ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ডর ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ। আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। আর কিসের কথা বলছেন? বড় বড় কথা। পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? বিরাট বড় বড় ডায়লগ। একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম, একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায়। আর মোহাম্মদ ইউনূস বড় বড় লেকচার মারছেন। এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য? আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে, আমরা তাতে খুশি। আপনারা থাকেন মোহাম্মদ ইউনূস মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয়। ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন। ইলিশ মাছ খান, বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন। মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান, কিন্তু সেটা খাবেন না। তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায়। পদ্মার ইলিশ পাঠাতে হবে, এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেনো তোমরা, নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে, জামাতিরা তো আমাদের এবার চটথাপ্পড় মেরে দেবে। দেখুন বিমলদা একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইলিশ মাছ ছাড়াও কতগুলো কথা বলি। বাংলাদেশকে বোঝা উচিত, যারা হঠাৎ করে ওখানে ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে নর্থ ইস্ট দখল করে নেবো, 7 সিস্টার্স আমাদের হয়ে যাবে। আচ্ছা, ডু দে নো হোয়াট ইন্ডিয়া ইজ? ভারতের সেনাবাহিনী, তার কাছে কি অস্ত্র আছে? আমি আশা করব গোবিন্দবাবু আজকে যিনি বসে আছেন দয়া করে একটু বোঝান যে ভারতবর্ষ কি, তার সামরিক শক্তি কতখানি, তার আর্থিক শক্তি কতখানি, একটু দয়া করে বোঝান। ওই রকম করে নিজের দেশের কিছু লোককে পাগল বানাচ্ছে ওরা। আর এই পাগলামোর ফল খারাপ হবে, কারণ কি জানেন তো? ভারতকে কিছু করতে পারবে না, ওরা করবে কি ওখানকার সংখ্যালঘুর উপর আক্রমণ শুরু করে। সেটা তো দুর্বলতার লক্ষণ, বোঝাতে হবে। সেটা তো দুর্বলতার লক্ষণ, একদম। এই মেয়েগুলোকে আমি একবার আচ্ছা বলে দিন একটা লাইন গোবিন্দবাবু শুনতে পাচ্ছেন তো? সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের মানে স্থল সীমান্ত কত কিলোমিটার জানেন? ভারতবর্ষের সঙ্গে যে বাণিজ্যটা হয় স্থল বাণিজ্য, সেখানে শুধু যদি দুদিন পেঁয়াজ বন্ধ হয়ে যায়, বাংলাদেশে পেঁয়াজের দাম কত উঠবে জানেন? চালের দাম কত হবে জানেন? গমের দাম কত হবে জানেন? দয়া করে এগুলো একটু মানুষকে আরো বেশি বোঝান, মানুষ যাতে বুঝতে পারে। আর যে লোকগুলোকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, এই সরকার, যদি একে সরকার বলে, বলুন যে তাদের জায়গা ফিরিয়ে দিতে। কারণ যা করছে অন্যায় করছে, বেআইনি কাজ করছে, এটা হয় না, এইভাবে রাষ্ট্র চলে না। দিস ইজ নট এ স্টেট। দয়া করে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট, রোগ স্টেট, ওই দিকে যাতে না যায় আপনারা ওখানে যারা আছেন সেই চেষ্টাটা করুন। আদারওয়াইজ বাংলাদেশের পক্ষে কিন্তু সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যাবে। সার্ভাইভ করা মুশকিল হচ্ছে বিমলদা, সার্ভাইভ করা মুশকিল হচ্ছে, এবং সে কারণে প্রথমে বললেন ইলিশ দেবো না, ইলিশ রপ্তানি করবো না, ইলিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না, তারপর শূন্যরম করে এখন বলছে না না ইলিশ মাছ আমরা পাঠাচ্ছি, অনেক পাঠিয়েছি, ডলারের অভাব। একদম ইলিশ মাছ যে পাঠানো হয়েছে, একবার দেখে নি কত ইলিশ মাছ পাঠাচ্ছেন। দান দীক্ষা এ সমস্ত করছেন না, নিজেরা বলছেন নাও ভাই নাও। আরে কেন পাঠাচ্ছেন? দেখি এক মুহূর্তে প্লাজমাতে ইলিশের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, একদম যাকে বলে প্রথমে ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে যাওয়া। দেখি একবার, ইলিশের ছাড় বাংলাদেশের, ভারতে ইলিশ রপ্তানিতে অনুমোদন দিল বাংলাদেশ। দেখুন ওলট পালট কাকে বলে। 21শে সেপ্টেম্বর ঘোষণা করা হলো 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন। বিরাট ব্যাপার। কেন দিলেন ভাই, কেন দিলেন? 3000 মেট্রিক টন ইলিশ দিচ্ছেন কেন? অনুমোদন দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেন দিল?
ভারতীয়রা নাকি এত বড় শত্রু, ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের, এটা বুঝতে হবে। এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের। এরপরে এই গোটা নোটিফিকেশনটা দেখাবো। এই নোটিফিকেশনে নির্দিষ্টভাবে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির যে অনুমোদন কেন দিলেন? ভারতীয়রা নাকি এত শত্রু দিলেন, তার কারণ আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে। ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন, আর ভারতীয়রাও বুঝে গেছে এটা। বাংলাদেশ সরকারের উপদেষ্টা তিনি আবার নতুন যুক্তি সাজাচ্ছেন বাংলাদেশের মানুষকে বোকা বানাতে। এই বাংলাদেশের মানুষ তারা এবার ধরে ফেলছে এই উপদেষ্টাদের মিথ্যাচারগুলো, ধরে ফেলছে। আরেকবার শুনি এই বোকা বানানোর খেলা নতুন উপদেষ্টা যিনি হয়েছেন তার, শুনি একবার। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। আবারও বলছি, এই মিথ্যাচারগুলো বন্ধ করুন। মোহাম্মদ ইউনূস আপনার উপদেষ্টাদের বলুন একটু ভালো করে পড়াশোনা করে এই পুরো বিষয়টা ভারতীয়দের সাথে মিটিয়ে নিতে। আর আমেরিকার গোলামিটা দয়া করে এই জামাতিদের জন্য করবেন না। আমরা সবাই চাই একটা শান্তিপূর্ণ উপমহাদেশ। আমার প্রশ্নগুলো আছে, এই উত্তরগুলো দিতে হবে আপনাদেরকে। এই প্রশ্নগুলো একবার দেখে নি, ময়ূকের প্রশ্ন পরপর। ইলিশ দিয়ে শান্ত করতে চান ভারতকে। ভারত আপনার শত্রু নয়, আপনার বন্ধু, কিন্তু ভারতও আঘাত পেয়েছে, ভারতও রেগে গেছে। ইলিশ দিয়ে এখন শান্ত করতে চাইছেন। আসল জিনিসগুলো করুন। হিন্দুদের মারা বন্ধ করুন, হিন্দুদের বাড়িঘরদর ভাঙচুর বন্ধ করুন, বৌদ্ধদের বাড়িঘরদর ভাঙচুর করা বন্ধ করুন, চাকমাদের বাড়িঘরদর বন্ধ করুন ভাঙচুর করা। এটা হবে না। নিয়ে নিন আপনার ইলিশ, আমরা নিজেদের ইলিশ খাবো। ডায়মন্ড হারবারের ইলিশ, দীঘার ইলিশ, রূপনারায়ণ নদীর ইলিশ, দরকার হলে চিংড়ি মাছ খাবো, স্যামন মাছ খাবো, হাজারখানা মাছ আছে খাবো। আপনাদের পদ্মার ইলিশ চাই না। দ্বিতীয় প্রশ্ন, ইলিশের গায়ে এত হিন্দুর রক্ত কেন? মোহাম্মদ ইউনূস জবাব দাও। আপনারা তো ইলিশ মাছ দিয়ে এই রক্তগুলো ঢাকার চেষ্টা করছেন। জানাবো নাকি গোটা বিশ্বকে আপনারা কি করছেন হিন্দুদের সাথে? মাছ দিয়ে, মাছ ঘুষ হিসাবে দিচ্ছেন মুখ বন্ধ করার জন্য। আর ম্যাডাম বলছেন টাকা নিয়ে আমরা বিনা পয়সায় দিন। আরে কে গিফট চেয়েছে? আপনারা বাংলাদেশ থেকে ইলিশ মাছ উপহার হিসেবেও ভারতে আনতে দেন না। কে গিফট চেয়েছে আপনাদের থেকে? আপনাদের ইলিশ রাখুন, আপনারা ইলিশ খান আর বাংলাদেশটাকে সিরিয়া বানান। এর পরের প্রশ্ন, রাতের ঘুম উড়ে যাচ্ছে এই উপদেষ্টাদের, রাতে ঘুম হচ্ছে উপদেষ্টাদের। এত রক্ত, এত অনাচার, এত দুর্বল একটি সরকার। এই সরকার জামাতিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, মৌলবাদীদের নিয়ন্ত্রণ করতে পারে না। রাতের ঘুম হচ্ছে, এবং যদি না হয় আরেকটা রাতের ঘুম উড়ে যাওয়ার কারণ আপনাদেরকে দিচ্ছে যে ইলিশ 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 আজকে দেবো, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো, ভারতীয়দের সব দেখে নেব, ভাঙচুর করব, হিন্দুদেরকে সব পাঠিয়ে দেবো, চাকমাদেরকে সব পাঠিয়ে দেবো, বৌদ্ধদেরকে সব পাঠিয়ে দেবো। শুনুন, এই ইলিশ মাছ নিয়ে এই হুমকি দেওয়া বন্ধ করুন। আমরা পদ্মার ইলিশের জন্য গালে হাত দিয়ে বসে থাকি না। অন্য মাছ খাবো, দরকার হলে আলু সেদ্ধ ভাত খাবো, ভর্তা খাবো, ডিম খাবো, কিন্তু পদ্মা নদীর ইলিশ যাতে হিন্দুদের রক্ত লেগে আছে, বৌদ্ধদের রক্ত লেগে আছে, খাবো না দরকার হলে। ভারতীয় মাছ বিক্রেতা তারাও এবার গর্জে উঠছেন, ভাইরাল হচ্ছে ভারতবর্ষে। আপনারা তো ভারতের সিনেমা টিনেমা দেখেন, দেখুন এই ক্লিপটা, তারপর ঠক 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 করে কারা কাঁপে সেটাও খোঁজ নিন। বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়া ইলিশ, এটা বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। আমাদের দেশে যা ইলিশ পাওয়া যায় এই ইলিশ থেকে বাংলা ইলিশ খেতে ইচ্ছে করে না। আমাদের ইন্ডিয়ান মাছ খাবে, ইন্ডিয়ান মাছই হবে, এটা গ্যারান্টি 100%। আর লিস্ট কোথায় দেব, কি বলবো বিমলবাবু? এই হুমকি দেওয়া, এই ধমকি দেওয়া, এটা কতদিন চলবে? একটা বাচ্চাদের সরকার চলছে না। মোহাম্মদ ইউনূস যেন একটা নার্সারির বাচ্চা,
তিনি বোঝেন নাই সব। এই কথাগুলো একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বলি, আমার দলীয় পরিচিতি নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমি তো অন্য পরিচিতি আছে, আমি পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন পড়াই, সেই সূত্রে কতগুলো কথা বলি। এই সরকার যদি একে আবার বলি, সরকারের পরে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, কারণ এই যে অদ্ভুত একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এরা সব উপদেষ্টার নামে ওখানে সরকারটা চালাচ্ছে, এদের কারোরই সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। যেহেতু সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, ফলে এরা প্রত্যেকে বিভিন্ন ফোর্সের দ্বারা কন্ট্রোলড হচ্ছে। ময়ূক, খুব বিপজ্জনক ব্যাপার যে আনসারুল্লাহ বাংলার যে প্রধান, যে হাজারটা দোষে দোষী, টেরোরিজমের অপরাধে অপরাধী, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন এবং ৭১-এর যারা ঘাতক বা দালাল ছিল তাদের বিচারের দাবি যারা করেছিলেন, শাহরিয়ার কবির, তাকে গ্রেপ্তার করা হলো, একজন দেশপ্রেমিককে। আচ্ছা, শ্যামল দত্ত, তিনি একটি খবর কাগজের এডিটর ছিলেন, ময়ূক, তাকে গ্রেপ্তার করা হলো কেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আলফাকে ১ লরি পাঠিয়েছিল, আর্মস পাঠিয়েছিল যে সমস্ত টেরোরিস্ট, তাদের একে একে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? এগুলো প্রত্যেকটাই কিন্তু ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা হুমকি তৈরি করতে পারে। উপরন্তু বাংলাদেশে সেই লোকগুলোর, যে লোকগুলো প্র্যাকটিক্যালি খবর রাখে না, অদ্ভুত অদ্ভুত মাথার মধ্যে কিছু ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়, তাদের দিয়ে বলানো হচ্ছে বা তারা বলতে শুরু করছে যে আমরা চিকেন নেক দখল করে নেব, আমরা নর্থ ইস্টের এগুলোকে দখল করে নেব, 7 সিস্টার আমাদের। কেউ কেউ পশ্চিমবাংলার বলছেন যে আপনারাও বিদ্রোহ করে বেরিয়ে আসুন, পশ্চিমবাংলার লোকজন যেন ওদের কথায় বসে আছে শুনবে বলে। এই যে যারা অশিক্ষিত, যারা খবর রাখে না, তাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে যে বাপু, তোমরা ভুল জানো, তোমরা এগুলো জানো না, যেগুলো জানো তোমাদের ভুল শেখানো হয়েছে। ভারতবর্ষের যে শক্তি, তার সামরিক শক্তি, তার আর্থিক শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, সেইগুলো আগে পড়াশুনো করো, তারপরে এরকম হুমকি দেওয়ার কথা বলবে। আর বাণিজ্যের কথা বলেছি, আগে যে কথা বলছি আবার বলছি, যে শেখ হাসিনা একটা বিষয় তো বুঝতে পেরেছিলেন, তিনি কিন্তু বাস্তবমুখী রাজনীতিটা বুঝতেন। ভারতের সঙ্গে বাণিজ্য হলে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ, সবচেয়ে বেশি লাভ। ভারতেরকে যদি বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে তারা পণ্য পরিবহন করতে দেয়, এমনি এমনি বিনা পয়সায় পণ্য পরিবহন হবে না, তার জন্য বাংলাদেশ টাকা পাবে। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতো। একদম। এইগুলো থেকে সরে এসে বাংলাদেশ কেন নিজের পায়ে কুড়ুল মারছে, আমি তো এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এবং তার পাশাপাশি আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না মোহাম্মদ ইউনূস কেন নীরব হয়ে আছেন। গোবিন্দবাবুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দবাবু যদি আবার আমাদের সঙ্গে থাকেন, আমি এই প্রশ্নগুলো গোবিন্দবাবুকেও করব। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে প্রশ্নগুলো নিয়ে কোনো কথাই বলছেন না, মোহাম্মদ ইউনূস যেন কথাই বলতে পারেন না। শুনি, কেন চুপ মোহাম্মদ ইউনূস? তোফাজ্জুলকে পিটিয়ে খুন নিয়ে কেন চুপ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো একজনকে, মোহাম্মদ ইউনূস কিছু জানেন না? ফ্রান্সে ছিলেন নাকি? এরপরে সংখ্যালঘুদের ওপর এত অত্যাচার, কেন চুপ? মোহাম্মদ ইউনূস আদৌ কিছু জানেন না জেনেও চুপ করে আছেন? বাংলাদেশের মানুষ জবাব চায়। এর পাশাপাশি বন্যা নিয়ে কেন চুপ? ছেড়ে দিন পলিটিক্স, আরে বন্যা নিয়ে তো কথা বলুন, কথা কও, কোনো কথা নেই, মৌনী বাবা হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। এরপরে পাহাড়ে আদিবাসীদের ওপর আক্রমণ, চুপ কেন? এটাই তো জিজ্ঞেস করছি। একটা মিডিয়া বাইট দিন, ভারতীয় মিডিয়াকে পছন্দ না তো বাংলাদেশের মিডিয়াকে দিন। মৌলবাদী কার্যকলাপ নিয়ে চুপ কেন? গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আপনাকে আমি পূর্ণ সময় দিচ্ছি, দয়া করে বলুন, মোহাম্মদ ইউনূস কি আপনার দেখা সবচেয়ে ব্যর্থতম, সবচেয়ে অপদার্থ একটি সরকার চালাচ্ছে? আচ্ছা, আমি অপদার্থ ইউনূস সাহেবকে বলার আগে আমি একটু আমাদের দুর্দশার কারণটা, প্রথম হচ্ছে যে 1947 সালে এই ভারতীয় নেতারা আমাদেরকে এই মৌলবাদীদের মধ্যে ঠেলে দিয়ে 1947 সালে এই চাকমারা ছিল 98.5%। তারা সঙ্গত কারণে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার যে নীতি, সেই নীতি অনুসারে এটা ভারতের মধ্যে যায়। ভারতীয় নেতারা তাদেরকে না নিয়ে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। এবং এখনো পর্যন্ত এই গত 70 বছরে ভারত বাংলাদেশের হিন্দুদেরকে একটা
ফুটবলের মতো ব্যবহার করে এ পর্যন্ত না, আমি সব বুঝলাম। বাংলাদেশের হিন্দুদের কোনো আপনি উত্তরটা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু আরে গোবিন্দচন্দ্র প্রামাণিক যদি চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসদের সাথে কথা না বলে, এবং ভারতের 21 মিনিট বাকি আছে। না ভারতের মুসলিমদেরকে পাকিস্তানে ফেরত পাঠান নাই কেন? আর বাংলাদেশের হিন্দু বৌদ্ধদেরকে ভারতে নেন নাই কেন? বাহ, চমৎকার। কি কারণে নেন নাই? আগে এইটা জবাব দেন। চমৎকার চমৎকার। কেন নেন নাই? আপনার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় লজিক, অবশ্যই। কিন্তু আপনি একবারও বললেন না মোহাম্মদ এখন- ইউনূস এখন কেন যে জিনিসটা আছে, আপনি মার্কিন ভারতের যুক্তরাষ্ট্রের মুসলিমদেরকে হয়ে পাকিস্তানে পাঠান। গোলামি করতে বাধ্য করাচ্ছেন আপনাদেরকে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ আপনি তো গর্বিত ভারতের বাংলাদেশী, মধ্যে বলুন না। বেশ বেশ গোবিন্দবাবু, আমি আপনাকে কাল পরশু প্রতিদিন আবারও বলছি, বাংলাদেশ নিয়ে ময়ূক ভুলে যায়নি, বাংলাদেশের মানুষকে ময়ূক ভুলে যায়নি। আমি আবারও আসবো কাল, কিন্তু আর 20 মিনিট বাকি। গোবিন্দবাবু, 20 মিনিট 26 সেকেন্ড বাকি, ধামাচাপা দেওয়ার কাউন্টডাউন। এতক্ষণ 1 ঘন্টা ধরে যা যা দেখলেন, যা যা ক্লিপ জবাব চায় বাংলা, সেগুলো শেয়ার করুন। জো বাইডেন অব্দি পৌঁছানো চাই, আমেরিকার অব্দি পৌঁছানো চাই। এই মিথ্যাচারটা বন্ধ করতে হবে। হিন্দুদের প্রাণ অত সস্তা নয়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি। ময়ূক সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানেই শেষ করছি।